পূর্ণিমাতে চাঁদের হাসি দেখলে বুঝে যা, মেঘের কোণে সিঁদুর আলো জলসে দিবে গা। নরম শরীর নিয়ে পেটে ওই তো শুয়ে মা, 7 মাসের পোয়াতি ওরে ছাইয়ের মাথা খা। 7 মাসের পোয়াতি ওরে ছাইয়ের মাথা খা। অতিরিক্ত বাসনা থেকে জন্ম নেয় ভয়ঙ্কর এক ক্ষুধা, মারণ ক্ষুধা। এবং একবার যদি সেই ক্ষুধাকে কোনো বলি দিয়ে পুনরায় জাগ্রত করা হয়, তখন সে হয়ে ওঠে দুর্নিবার। সেই মুহূর্তে কোনো কিছুই সেই মারণ ক্ষুধাকে নিবারণ করতে পারে না। সময়ের পাকচক্রে সে আবর্তিত হতে থাকে, ক্রমে সে বর্তমান থেকে ভবিষ্যতের মধ্যেও ছড়িয়ে পড়ে। আমাদের আজকের নিবেদন সেই রকমই এক ভয়াল ভয়ঙ্কর বিষয় নিয়ে। টিম গল্পগুজবের এবারের নিবেদন লেখিকা অদিতি চক্রবর্তীর কলমে এক ভয়ঙ্কর মাইথোলজিক্যাল হরর গল্প, গর্ভক্ষুধা। নাট্যরূপ পার্থ মুখার্জি, কাহিনী বিস্তার ও সংলাপ সংযোজন সোমদর্শী, গল্প পাঠে শুভ। অন্যান্য চরিত্রে পার্থ মুখার্জি, অনিশ, সোমদর্শী, গীতিকা, পারমিতা, খুশি, নীলাম ও বরসা। শব্দ সংযোজন ও মাস্টারিং রিম্পা ঘোষ। পোস্টার ডিজাইন সব্যসাচী। পোস্টার রিটাচিং ও ক্যালিগ্রাফি শুভদীপ ব্যানার্জি। এডিট, স্পেশাল এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স, সমগ্র নির্দেশনা ও সূত্রধারে আমি সোমদর্শী। শুরু হচ্ছে আমাদের এবারের নিবেদন, গ্রাম বাংলার পটভূমিতে এক ভয়ঙ্কর মাইথোলজিক্যাল হরর গল্প, গর্ভক্ষুধা। শুনতে থাকুন শ্রোতা বন্ধুরা। অনেকক্ষণ ধরে একটানা অস্বস্তি আর ভ্যাপসা গরমের জন্য ঘুম ভেঙে যায় হারান টুটুর। ঘুমের মধ্যে শুনতে পায় কচর মচর করে কিছু চেবানোর শব্দ। শব্দটা আসছে তার একচালা ঘরের দরজার বাইরে দিয়ে। হারান শব্দটা শুনেই ধরফড়িয়ে উঠে নিজের বিছানায়। পাশে হাত দিয়ে দেখে তার স্ত্রী গোলাপি বিছানায় নেই। 7 মাসের অন্তঃসত্ত্বা সে। দরদরিয়ে ঘেমে ওঠে হারান। হঠাৎ মাথায় আসে তার 7 মাস শব্দটা। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় শতাব্দী প্রাচীন ছড়াটা, যা মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। পূর্ণিমাতে চাঁদের হাসি দেখলে বুঝে যা, মেঘের কোণে সিঁদুর আলো জলসে দিবে গা। নরম শরীর নিয়ে পেটে ওই তো শুয়ে মা, 7 মাসের পোয়াতি ওরে ছাইয়ের মাথা খা। 7 মাসের পোয়াতি ওরে ছাইয়ের মাথা খা। বড্ড ভুল করে ফেলেছে হারান। বিয়ের 10 বছর পর তার ঘরে সন্তান আসবে, আর সেই আনন্দেই ভুলেই গিয়েছিল এই সতর্কবাণীটা। বউটা বারবার বাপের বাড়ি যেতে চাইছিল, কিন্তু সে তাকে যেতে দেয়নি। ঠোঁট কামড়ে সে মনে মনে বলে, বুড়ো, এ কি করে ফেললাম, আজ তো পূর্ণিমা। বলেই কাঁপা কাঁপা পায়ে পা বাড়ায় দরজাটার দিকে। দরজা খুলে দেখে পূর্ণিমার জ্যোৎস্নার আলোয় ডুবে গেছে সমস্ত গ্রাম। সেই রূপলি আলোর স্পর্শে চারিদিক উদ্ভাসিত।
তারই মধ্যে দেখা যাচ্ছে গোলাপি পেছন ঘুরে বসে রয়েছে। তার কোমর পর্যন্ত লম্বা চুল দুলে উঠছে যেন কোনো অশনি সংকেতে। ঈশান কোণে দেখা যাচ্ছে কৃষ্ণ বর্ণ মেঘ। মাঝে মাঝে মেঘের মধ্যে হাসুলির মতো চকচক করে উঠছে বিদ্যুৎ। গোলাপি সুর করে করে নাকে সরে তবুও গান গেয়ে চলেছে। পূর্ণিমাতে চাঁদের হাসি দেখলে বুঝে যা, মেঘের কোণে সিঁদুর আলো জলসে দিবে গা। নরম শরীর নিয়ে পেটে ওই তো শুয়ে মা, 7 মাসের পোয়াতি ওরে ছাইয়ের মাথা খা। 7 মাসের পোয়াতি ওরে ছাইয়ের মাথা খা। হারানের মেরুদণ্ড বেয়ে বয়ে যায় এক হিমেল স্রোত। জানা অজানা জগতের মাঝে সে দাঁড়িয়ে আছে। নিজের মধ্যে বেঁচে থাকার সমস্ত সাহস এক জায়গায় করে সে ধীরে ধীরে এগিয়ে চলল গোলাপের দিকে। সিঁদুর মেঘের আড়াল থেকে পূর্ণিমার চাঁদ রূপোর থালার মতো চকচক করছে। জ্যোৎস্নায় মাখামাখি হয়ে রয়েছে প্রকৃতি, যেন কোনো প্রেমিক প্রেমিকার অপার সৌন্দর্য পান করে তার তৃষ্ণা নিবারণ করছে। এমন সময় রহস্যময় পরিবেশে হারান দাঁড়িয়ে আছে এক অজানা আতঙ্কের সামনে, একা, সম্পূর্ণ একা। গোলাপি ঈশান কোণের দিকে মুখ করে বসে আছে। তার সামনে রয়েছে কিছু বুনো আঁশ শেওড়ার ঝোপ। গোলাপি তার মধ্যেই নাকিশোরী কবিতাটি আউড়ে যাচ্ছে, আর কর্মর করে কিসের যেন হার চেবাচ্ছে। জ্যোৎস্নায় দৃশ্যমান হচ্ছে তার চুল, যেন শত সহস্র নাগ হিস হিস শব্দে দুলছে। তার মাথাটা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েছে। হারান দাঁড়ায় গোলাপের পেছনে। একবার কাপা কাপা গলায় সে ডেকে উঠে, গোলাপি, কি করিস? গোলাপি এবার থামল। দূরে বুনো ঝোপের আড়াল থেকে কেঁদে উঠল দুটো শিয়াল। জপজপ করে জ্বলে উঠল তাদের হিংস্র চোখ দুখানি। তাদের কাঙ্ক্ষিত শিকার হাতছাড়া হয়ে গেল। গোলাপি চুপ করলেও হারানের দিকে ফিরে তাকালো না। হারান তার পিঠে হাত রাখতেই ফিরে তাকালো গোলাপি। রূপলি জ্যোৎস্নায় হারান দেখল গোলাপের মুখখানা চোখের মনির বদলে সেখানে আছে কুচকুচে কালো চামড়ার আস্তরণ। নাকের বদলে ছিল গভীর কালো গর্ত। মারি ফুড়ে বেরিয়ে এসেছিল তীক্ষ্ণ দাঁতের পাটি। রূপলি আলোয় সেগুলো চকচক করে উঠল। দাঁতের মধ্যে দিয়ে বয়ে চলেছে টাটকা রক্তের স্রোত। হারান বিস্ফারিত দৃষ্টিতে দেখল গোলাপির বদলে কোন এক পিশাচিনী বসে আছে। হাতে রয়েছে পেট খালি করে বের করে আনা 7 মাসের ভ্রূণের দেহটা, আর মুখের মধ্যে অর্ধেক খাওয়া মাথা। মায়ের শরীরের থেকে তখনও নারী আলাদা হয়নি শিশুটা। ভয়ার্ত চোখে হারান দেখল পিশাচিনীর মুখ থেকে টপ টপ করে ঝরে পড়ছে তাজা রক্ত। সে একবার তুলে উঠে পৈশাচিক কণ্ঠে বলল, 7 মাসের পোয়াতি ওরে ছাইয়ের মাথা খা। বলে আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল। হারান এই দৃশ্য সহ্য করতে পারল না। জ্ঞান হারিয়ে থপ করে পড়ে গেল শক্ত মাটিতে। প্রচণ্ড জোরে ব্রেক কষে ড্রাইভার থামল গাড়িটা। আচমকা এমন একটা ঝাঁকুনিতে ঘুমের চটকটা ভেঙে গেল ঐন্দ্রী।
রুদ্র সামনে ড্রাইভারের পাশের সিটে বসেছিল। এমন একটা ঝাঁকুনিতে ও হকচকিয়ে গেল। সামনে ধাতস্থ হয়ে চিৎকার করে বলে উঠল, আরে আরে কি হলো? আরে আরে কি করছেন বলুন তো দাদা, দেখে চালান গাড়িটা। কি যে বলছি, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি? না না, আমি ঠিক আছি, কিন্তু ড্রাইভার দাদা হঠাৎ এখানে এসে দাঁড়ালো কেন? কি হয়েছে? ওই যে দিদিমণি, ওই 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 আদিবাসী ছোড়াটা সামনে চলে গেল। এই আর একটু হলে গাড়ির তলায় চাপা পড়ে যেত। ঐন্দ্রী গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখল একটা 8-9 বছরের ছেলে, মাথা ভর্তি কোকড়ানো চুল, ঘন কৃষ্ণ বর্ণ তার রং, গায়ে ময়লা ধুতি, অথচ মুখে রয়েছে এক অদ্ভুত মাধুর্য। সবার থেকে আলাদা বিশেষত্ব হল তার চোখ দুটি, হরিণের মতো নিকষ কালো টানা টানা দুটি চোখ, যেন সমস্ত জগতের মায়া তার চোখ দুটিকে আচ্ছাদিত করে রেখেছে। তার হাতে যদি একটা বাঁশি থাকতো তাহলে তাকে নির্ঘাত কেষ্ট ঠাকুর বলেই মনে হতো। ঐন্দ্রী তার মনোমুগ্ধকর রূপের সঙ্গে মিলিয়ে দিল তার ঠাকুর ঘরের ছোট্ট গোপালকে। সে ছেলেটিকে হাত নাড়িয়ে কাছে ডাকল, কিন্তু ছেলেটি কিছু না বলে শুধু নিষ্পলক দৃষ্টিতে ঐন্দ্রের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, আর তারপর হঠাৎ ছুটে সামনে থাকা ঘন পলাশবনে হারিয়ে গেল। ঐন্দ্রী আর রুদ্র একে অপরের প্রতি গভীর ভালোবাসায় আবদ্ধ। তাদের বিয়ে হয়েছে 2 বছর হলো গত জানুয়ারিতে। রুদ্র রুরাল ডেভেলপমেন্ট অফিসারের চাকরি পেয়েছিল বছর 5 আগে। তাকে বদলি করা হয়েছে পুরুলিয়া ছাড়িয়ে পাহাড় ঘেরা ছোট্ট আদিবাসী গ্রাম মুরগুমাতে। সাহারজোর নদীর ধারে ছবির মতো সুন্দর ছোট্ট গ্রামটা। সেখানে পাহাড়ের কোলে বিছিয়ে রয়েছে রক্তিম পলাশের বন। পূর্ণিমার আলোয় স্নান করে রূপকথার গল্প জড়ানো পাহাড়টা আর তার ছায়া এসে পড়ে সাহারজোর নদীর জলে। যেমন করে কোনো সুন্দরী ষোড়শী আরশি দেখে জরিপ করে নেয় তার সৌন্দর্য পাহাড়টাও, সেইভাবেই যেন জরিপ করতে চায় তার কঠিন অথচ অপূর্ব রূপ। রুদ্র চিরকালই বিজ্ঞান মনস্ক, ফলত যুক্তিহীন কোনো কিছুতে সে মেনে নিতে চায় না সহজেই। বিজ্ঞানের স্নাতক রুদ্র সবকিছুই কোয়ান্টাম ফিজিক্সের তত্ত্বে বিচার বিশ্লেষণ করতে চায়। 28 বছর বয়সী হলেও তাঁর রাশভারী ব্যক্তিত্বের জন্য বয়স আরও 10 বছর বাড়িয়ে দিয়েছে। অপরদিকে ঐন্দ্রী চিরকালই শান্তশিষ্ট এবং ঈশ্বর বিশ্বাসী। তার সত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বমাতার মাতৃস্বরূপ, স্নেহ এবং মায়া, যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা। এরকম দুটি পৃথক চিন্তাধারার মানুষের মধ্যে সম্পর্ক হওয়ার কারণ রুদ্রের মা তথা ঐন্দ্রীর শাশুড়ি চিত্রলেখা দেবী। তিনি জানতেন তার ছেলে রুদ্র বই ছাড়া কিছু বোঝে না, ঈশ্বরে তার বিশ্বাস নেই। জীবনটাকে কেমিস্ট্রি ফিজিক্সের বইয়ের মধ্যেই আটকে রেখে দিয়েছে সে। তাই চিত্রলেখা ছেলের জন্য পছন্দ করলেন ঐন্দ্রীকে। শান্ত শিষ্ট অথচ অসম্ভব সুন্দরী না হলেও তার মধ্যে রয়েছে আলাদা লালিত্য। ঈশ্বর বিশ্বাসী এই মেয়েটির মধ্যে জগৎ সংসারের মাতৃসত্তার সুপ্ত একটি বীজ নিহিত ছিল, তা চিত্রলেখার অভিজ্ঞ চোখকে ফাঁকি দিতে পারলে না। অচিরেই তিনি বুঝলেন ছেলেকে সঠিক মানুষের হাতেই তিনি তুলে দিয়েছেন। রুদ্রের বাবা মারা গেছেন বহু বছর আগে। রুদ্রকে ঐন্দ্রীর হাতে তুলে দিয়ে এবার তিনিও নিশ্চিন্তে মৃত্যুকে আলিঙ্গন করতে পারবেন। হলো তাই। ঐন্দ্রী এবং রুদ্রর বিয়ের 1 বছরের মাথায় চিত্রলেখার চোখ বুঝলেন। সমস্ত দায়িত্ব এসে পড়ল ঐন্দ্রীর হাতে। খ্যাপা লোকটাকে এবার যে তাকেই সামলাতে হবে। পুরুলিয়া ছাড়িয়ে এবং বাঘমুন্ডি পেরোনোর পূর্বে কিছুক্ষণ আগের সেই অনভিপ্রেত ঘটনাটা ঘটে। এক 8-9 বছরের আদিবাসী ছেলে তাদের গাড়ির সামনে চলে আসে। ভাগ্যিস ড্রাইভারের হাত পাকা, তাই তো বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি। দাদা বাবু, সামনে ওই একটাই ছোট্ট দোকান আছে, যান চা বিস্কুট খেয়ে নিন বলে ড্রাইভার তাদের সামনে চায়ের দোকানটা দেখায়। রুদ্র ধীরে ধীরে
ঐন্দ্রীর হাতটা ধরে নামায়। তার শরীরের মধ্যে রয়েছে তাদের সন্তান, 5 মাসে পড়েছে তাদের প্রেগনেন্সি। ঐন্দ্রী খুব ধীরে ধীরে এগিয়ে যায় চায়ের দোকানটার দিকে। রুদ্র 3টে চা অর্ডার করে এবং নিজে একটা সিগারেট ধরিয়ে ঐন্দ্রীর দিকে তাকিয়ে বলে, এই এই শুনছো? দেখেছো কি সুন্দর না জায়গাটা? হ্যাঁ গো, সত্যি বড় সুন্দর। ও, এত সুন্দর পলাশ বন, নদী, পাহাড়, কি বলবো তোমাকে, পুরো জমে ক্ষীর, একদম ছবির মতো। আর আর তোমাকে তো দেখিয়েছিলাম আমাদের কটেজটার ছবি। সরকার থেকে এত সুন্দর একটা কটেজ যে আমাদের দেবে, ভাবতেই পারিনি আমি। রুদ্রর উৎফুল্ল স্বরে বলে কথাগুলোয় ঐন্দ্রী কোনো উত্তর দিল না, কেবল এক মনে তাকিয়ে থাকলো ঘন পলাশ বনের দিকে, যেন সে হারিয়ে গেছে লাল পলাশের মাঝে। এই এই ঐন্দ্রী, কি ব্যাপার, শরীর খারাপ লাগছে? কই কই কিছু না গো, ওই মাথাটা একটু ঝিমঝিম করছে। আরে আরে তবে চলো, গাড়িতে বসবে, চলো। 1 মিনিট, এই ভাই। ছাড়ো না, বলছি এই শোনো না, সেই আদিবাসী বাচ্চা ছেলেটা কি সুন্দর, তাই না? জানো, ওকে ডাকলাম কিন্তু কাছে এলো না, হারিয়ে গেল জানো, ঘন বনের আড়ালে একেবারে হারিয়ে গেল। আবার আবার তোমার এসব শুরু হলো তো? কি যে তোমাকে বলবো না, দেখো ছোট একটা ছেলে নতুন মানুষ দেখে ভয়ে পালিয়ে গেছে ঐন্দ্রী। ওইসব বাদ দাও তো। শোনো শোনো, এই চাটা ভালো করে খাও, আর এই অপরূপ সৌন্দর্য অনুভব করো, বুঝলে কি না? ঐন্দ্রী কিছু বলল না, কারণ সে জানে রুদ্র তাকে খুব ভালোবাসলেও ঐন্দ্রীর সব কিছুকে সে প্রশ্রয় দেয় না। কিছু মানুষ আছে যাদের ভালোবাসা গভীর হলেও তার তল পাওয়া যায় না। সেই ভালোবাসার প্রকাশ তীব্র গ্রীষ্মের দহনের পর যেন এক পশলা বৃষ্টির মতো, যা ধরনের তৃষ্ণা না মিটিয়ে আরো বাড়িয়ে দেয়। রুদ্রর ভালোবাসা ঠিক সেই প্রকৃতির। চা বিরতির পর আবার গাড়ি চলতে শুরু করে। লাল পলাশের ঘন জঙ্গলকে ধীরে ধীরে পিছনে ফেলে তারা এগিয়ে চলেছে পাহাড়ের দিকে। ন্যাড়া পাহাড়টাকে মাঝে মাঝে মাতৃস্নেহের মতো জড়িয়ে রয়েছে অযত্নে লালিত গাছেদের গভীর জঙ্গল। চারিদিকে প্রকৃতি ছড়িয়ে রেখেছে তার নিঃসীম অপার্থিব এক সৌন্দর্য। পাহাড়ের কোলে আদিবাসী গ্রাম মুরগুমা, সেই গ্রামেই রয়েছে তাদের সরকারি ছোট্ট কটেজটা। কটেজের ঠিক পাশের লাংমি নামে ঝর্ণাটা এবং প্রকৃতি দেবী তার অপরূপ শোভা দিয়ে যেন ছড়িয়ে রেখেছে ছোট্ট এই গ্রাম মুরগুমাকে। গাড়িটা এসে দাঁড়ালো তাদের কটেজের সামনে। ছোট্ট কটেজ, কিন্তু খুব সযত্নে সাজানো। কটেজের কেয়ারটেকার হারাধন মুর্মু, বছর 50-এর লোকটি। পোড়া ইটের মতো গায়ের রং, পরনে সাদা খাটো ধুতি, ছোটখাটো বলিষ্ঠ চেহারা তার। ছুটে গেল গাড়ির আওয়াজ পেয়ে, ঝরঝরে বাংলায় বলে উঠল, এই আসুন বাবু আসুন, আপনাদের জন্য সব ঘর পরিষ্কার করে রেখেছি। রুদ্রর পিছনে ঐন্দ্রী ধীরে ধীরে এসে দাঁড়ালো। হঠাৎ ঐন্দ্রীর স্ফীত পেটটার দিকে চোখ পড়ল হারানের। বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল ঐন্দ্রীর দিকে। রুদ্র কটেজের দিকে এগোলে ঐন্দ্রীও তাকে অনুসরণ করল, কিন্তু তারা কেউই লক্ষ্য করল না মুরগুমার গ্রাম্য আদিবাসী হারাধনের মুর্মুর মুখের অভিব্যক্তি ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল। কি হলো ঐন্দ্রী, কি ব্যাপার, মন খারাপ কেন? রুদ্রর প্রশ্ন শুনে চোখ ছলছল করে উঠলেও মুখে কিন্তু কিছু বলল না ঐন্দ্রী। আর বলেই বা কি কোনো লাভ হবে? রুদ্রর কাছে তার আবেগের কোনো মূল্য নেই। সে ভালোবাসলেও বড্ড কঠিন, বড্ড রূঢ় তার এই ভালোবাসা। আজ সম্পূর্ণ দিনটা ঐন্দ্রীর ঘর গোছাতেই কেটে গেছে। হারাধন তাকে সাহায্য করেছে যদিও, কিন্তু সবকিছু আনলেও তার ঠাকুর ঘরের ছোট্ট গোপালকে সে আনেনি। বলা যায় আনতে পারেনি, কারণ 5 মাসের গর্ভবতী মহিলারা পুজো দিতে পারে না। তাই ছোট্ট গোপালকে এনে সে ভোগ দিতে পারবে না।
আর রুদ্রও কখনো ঠাকুর ঘরে গিয়ে পুজো করবে না, তাই ছোট্ট গোপালকে সে তার মায়ের কাছে দিয়ে এসেছে। ফলে ঐন্দ্রীর মনটা ভীষণ খারাপ। প্রথম মাসটা তাদের কাটলো মুরগুমার অপরূপ সৌন্দর্যকে উপভোগ করে। কটেজের পাশে লাংবি নামের ঝর্ণাটার কুলকুল শব্দ এক অপার নৈসর্গিক সুখ দেয় ঐন্দ্রীকে। 1 মাসে জায়গাটা তার অনেকটাই আপন হয়ে গেছে। গ্রামের আদিবাসী মেয়েরা আসে ঐন্দ্রীর সাথে গল্প করতে। রুদ্র মাঝে মাঝে গাড়ি নিয়ে পুরুলিয়া শহরের দিকে ঐন্দ্রীর জন্য মেডিসিন ও নানান টুকিটাকি প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে। অনেক সময় তার ফিরতে অনেক রাত হয়, তাই মুংরি নামে বছর 16-এর এক আদিবাসী গ্রাম্য মেয়ে ঐন্দ্রীর দেখাশোনা করে। ঐন্দ্রীর সাথে মুংরির বেশ ভাব হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মাঝে মাঝেই ঐন্দ্রী তাকে ইতিহাসের গল্প শোনায়, ইংলিশ শেখায়। এর মধ্যে মেয়েটা অনেক কিছু শিখেওছে। তবুও ঐন্দ্রী দেখে মেয়েটা যেন আড়ষ্ট থাকে। সে বুঝতে পারে মুংরি যেন তাকে কিছু বলতে চায়, কিন্তু কোনো কিছু অজানা কারণে বলতে পারে না সেটা। ঐন্দ্রী ভাবে কারণটা কি? সেটা কি নিছক সে একজন নতুন মানুষ বলে, নাকি অন্য কিছু? আচ্ছা, মুংরির না বলতে পারার ভয়টা না তো? এরই মধ্যে বর্ষা শুরু হলো। লাংবি ঝর্ণাটা ফুলে ফেপে উঠতে শুরু করলো, আর তার কুলকুল শব্দটা এখন পরিণত হয়েছে ভয়ঙ্কর গর্জনে। মনে হয় যেন ঝর্ণাটা সমস্ত গ্রামকে গিলে ফেলতে চায়। আজও সকাল থেকেই সেই একঘেয়ে বৃষ্টি হয়ে চলেছে মুরগুমায়। রুদ্র জানিয়ে দিয়ে গেছে যে তার আসতে আর দেরি হবে, অফিসে কিসব যেন কাজ আছে। ফলে ঐন্দ্রী পুরো বাড়িতে প্রায় একা। সারাদিনের পর পাহাড়ের কোলে তাদের ছোট্ট কটেজে চুপ করে সন্ধে নামল। ঐন্দ্রী ছোট্ট ঝুল বারান্দাটায় বসেছিল। জলো হাওয়া ঝাপটা দিচ্ছিল তার চোখে মুখে। সেই ঠান্ডা হাওয়ায় কখন যেন চোখ লেগে গিয়েছিল ঐন্দ্রীর। হঠাৎ এক কেমন যেন অজানা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল তার। চোখ খুলেই দেখল কখন যেন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। চারিদিকে অন্ধকার। এই অঞ্চলটাতে যে কটা ল্যাম্পপোস্ট আছে তাতে ঠিক করে আলো জ্বলে না। এই বর্ষাতে বিদ্যুৎও নেই। ফলে মনে হচ্ছে চারিদিকে কেউ যেন অন্ধকারের কালো রঙা তুলি বুলিয়ে দিয়েছে। ঐন্দ্রী আরাম কেদারাটা থেকে উঠতে গিয়ে অনুভব করল তার পেটের ওপর কোনো কিছুর স্পর্শ। স্পর্শটা ঠান্ডা। মনের ভুল ভেবে সে উঠে দাঁড়াতে গেল। তাদের কটেজটা এখন সম্পূর্ণ অন্ধকার। একটানা অন্ধকারে চোখ সয়ে এসেছিল ঐন্দ্রীর। আর ঠিক তখনই দৃশ্যটা চোখে পড়ল তার। লম্বা করিডোরের একদম শেষ প্রান্তে অন্ধকারে গা মিশিয়ে একটা অবয়ব দাঁড়িয়ে আছে না? যেন হালকা হাওয়ায় তার চুল উঠছে। চোখের মনির কাছে জোনাকি পোকার মতো লাল কোনো আলো জ্বলছে ধিকি ধিকি করে। মুখের অভিব্যক্তি দেখা না গেলেও ঐন্দ্রীর ষষ্ঠেন্দ্রিয় জানান দিল যাকে সে দেখছে সে কোনো শুভ শক্তি নয়, ভীষণ ভয়ঙ্কর অশুভ কিছু। ঐন্দ্রীর শির দানা বেয়ে ছুটে চলল একটা ঠান্ডা হিম শীতল স্রোত। হঠাৎ সে শুনতে পেল নিচের আশাওড়ার জঙ্গলের মধ্যে কারোর পায়ের শব্দ। ঐন্দ্রীর সাহস হলো না সেই দিকে তাকানোর। গর্ভাবস্থায় এমন দুর্বল শরীরে এই ভয় সহ্য করতে পারল না ঐন্দ্রী। ধপ করে পড়ে গেল আরাম কেদারার উপর। ধীরে ধীরে চোখে মুখে নেমে এলো নিঃসীম অন্ধকার। দিদিমণি, ও দিদিমণি, কথা ক, ও দিদিমণি। ঐন্দ্রীর চোখে মুখে জল দিতে দিতে মুংরি চেঁচাতে লাগলো। জলের ঝাঁপটায় ঐন্দ্রীর ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো। ঐন্দ্রী চোখ খুলতেই মুংরি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মুই জানতাম মারাং বুড়ু মোর দিদিমণিটাকে কুছ হতে দিবে লাই। মুই জানতাম। আহ, তুই চুপ কর তো। যা যা ভাতটা বসিয়ে দে। বললাম তো যা ভাতটা বসিয়ে দে। মুংরি কিছুটা দমে গেল। ধীরে ধীরে উঠে চোখ মুছতে মুছতে রান্নাঘরের দিকে চলে গেল।
রুদ্র ঐন্দ্রীর মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত স্বরে বলে উঠল, এই এ কি হয়েছিল গো তোমার? খুব শরীর খারাপ নাকি? ঐন্দ্রী রুদ্রকে চেনে, তাই সমস্ত ঘটনাটা লুকিয়ে গেল, কারণ সে জানত রুদ্রর বিজ্ঞানমনস্ক মন কখনোই তাকে বিশ্বাস করবে না। রুদ্রর হাতটা টেনে বুকের কাছে নিয়ে আসতে আসতে বলল, বুঝতে পারলাম না জানো তো, হঠাৎ মাথাটা ঘুরে গেল, আর কিছুই তেমন মনে নেই। তোমাকে নিয়ে না আমি আর সত্যি পারি না জানো তো ঐন্দ্রী। সারা দিন আদিবাসী মেয়েটাকে শিক্ষিত না করে আরে নিজের দিকে একটু খেয়াল তো রাখতে পারো নাকি? দেখো দেখো, তোমাকে আমি সাফ জানিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া ভালো করে করো। আর একটা কথা মাথায় রেখো, মেয়েটাকে নিয়ে না বেশি বাড়াবাড়ি করো না। যদি করো তাহলে ওকে দূর দূর করে তাড়িয়ে দিতে না দুবার ভাববো না। আর হ্যাঁ, এটাও মাথায় রাখো, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, সেটাও তোমাকেই দেখতে হবে। ঠিক আছে? নিজের শরীরের যত্ন নাও। রুদ্রর রূঢ় ব্যবহার ঐন্দ্রীর হৃদয়ে প্রবল আঘাত হানল। একটা বাচ্চা মেয়েকে নিয়ে তার এত সমস্যা! ছি! আর আমার সন্তান মানে? পেটের মধ্যে যে প্রাণটা তার উপস্থিতি জানাতে শুরু করেছে, সেই ছোট্ট প্রাণ তার সন্তান নয়? কষ্টে ঐন্দ্রীর চোখ ভিজে গেল, গলা বুজে এলো কান্নায়। তার মনে হতে লাগলো রুদ্র যেন এখানে এসে অনেকটাই বদলে যাচ্ছে, কেমন যেন পাল্টে যাচ্ছে। রাগে, দুঃখে, অভিমানে ঐন্দ্রী আর কোনো কথা বলল না। ঘটনাটার পর আজ 4 দিন কেটে গেছে। ঐন্দ্রী ভেবেছিল হয়তো সেদিন যা ঘটেছে সমস্তটাই তার দুর্বল শরীর বা মনের ভুল ছিল। আজ বেলা গড়িয়ে গেলেও কাজে আসেনি মুংরি। আসলে সারাদিন ঐন্দ্রীর সাথে থাকলেও রাতে সে বাড়ি ফিরে যায়। আজ মুংরি কেন এলো না সেটা ভেবে ঐন্দ্রী দুশ্চিন্তায় পড়ে গেল। না বলে সে তো কখনোই কামাই করে না। যাই হোক, ঐন্দ্রীর পক্ষেও বেরিয়ে খোঁজ নেওয়া সম্ভব ছিল না, আর মুংরির কাছে ফোনও ছিল না যে তাকে ফোন করে জানবে কি হয়েছে। 7-5 ভাবতে ভাবতে দুপুর হয়ে যায় দেখে ঐন্দ্রী ধীরে ধীরে ভাতের জল বসিয়ে দেয়। রাতের কিছু তরকারি আর ভাত ছিল, তা খেয়ে রুদ্র সকালে অফিস চলে গিয়েছিল, আর সে নিজে চা বিস্কিট খেয়ে নিয়েছিল। আজকাল তার খুব একটা খেতে ইচ্ছে করে না। ভাত চাপিয়ে সে স্নানে যায়। তার স্নান ঘরটা ছিল ডাইনিংয়ের পাশে। স্নান সেরে চুল মুছতে দাঁড়ায় বাথরুমে লাগানো এক মানুষ সমান আয়নাটার সামনে। চুল মুছতে মুছতে সে নিজেকে দেখতে লাগলো। এখন তার মধ্যে উদ্ভাসিত হচ্ছে মাতৃত্বকালীন সৌন্দর্য। ধীরে ধীরে নিজের স্ফীত পেটটার দিকে তাকিয়ে সস্নেহে হাত বোলাতে থাকে সে। কিন্তু সে লক্ষ্য করে না আয়নার মধ্যে থাকা প্রতিচ্ছবিটা আস্তে আস্তে পরিণত হয়েছে ভয়ঙ্কর এক পিশাচিনিতে, যার চোখের কোটরটা ঢেকেছে কালো পর্দায়, এবং সেই কালো পর্দা দিয়ে ঠিকরে পড়ছে লোলুপ দৃষ্টি। সে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে ঐন্দ্রীর স্ফীত পেটের দিকে। তার ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে লালা। ঐন্দ্রী চুল মুছতে মুছতে পেছন ফিরল, আর হঠাৎ তার মনে হলো আয়নার প্রতিচ্ছবিটা তার নয়। পেছনে ফেরার সাহস তার হলো না। সমস্ত শরীর অবশ হয়ে কানের পাশ দিয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল তার। সজোরে দরজাটা ধাক্কা দিয়ে বেরিয়ে এলো সে। কয়েকদিন ধরে যে সমস্ত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে ঐন্দ্রীর সাথে, তা সে মুখ ফুটে কিছু বলতে পারছে না রুদ্রকে। দিন দিন রুদ্র যেন পাল্টে যাচ্ছে। সে আগের মতো কথা বলে না, কিছু বলতে গেলে না শোনার ভান করে চলে যায়। ঐন্দ্রী তার মাকে ফোন করে সব জানিয়েছে, কিন্তু তার মা আসতে চাইলেও বাবা অসুস্থ হওয়ার জন্য সে আসতে পারছে না। দিদিমণি, চা খাবি? মুংরির গলা পেয়ে চিন্তার তারগুলো ছিঁড়ে যায় ঐন্দ্রী। চোখের জল আড়াল করার চেষ্টা করল সে। হ্যাঁ কর। শোন না মুংরি, দেখ
আজ বৃষ্টিটা কমেছে, আমাকে একটু বিকেলে হাঁটতে নিয়ে যাবি রে? ঘরে থাকতে আর ভালো লাগছে না। এই অবস্থায় তুই পারবি ক্লাই দিদিমণি? সব পারবো, তুই না নিয়ে গেলে আমি একাই যাব। তোর খুব জেদ দিদিমণি, এই সময় ঘরের বাইরে যাওয়া তোর জন্য লালা। আমি একাই যাব, তোকে যেতে হবে না, যা তো এখন চোখের সামনে থেকে। মুঙ্গরি প্রথমবার তার দিদিমণির এরকম রূপ দেখে থমকে গেল। সে কিছুক্ষণ তাকিয়ে রইল ঐন্দ্রির দিকে, তারপর মনে মনে বলতে লাগলো, 7 মাসের পোয়াতে ছায়ের মাথা খা। তার বুকের ভেতরটা অসম্ভব মোচড় দিয়ে উঠল, চোখ ফেটে জল আসতে চাইছে যেন, কিন্তু সে কিছু করতে চাইলেও পারছে না। যা ঘটে চলেছে এসব কিছু যে তার ক্ষমতার বাইরে। সামান্য মানুষের সাধ্য কি যে এসব আটকায়? মুংরি, দিদিমণিকে সাবধানে ধরে নিয়ে যাস। বলে মৃদু হাসল হারাধর। মুংরি কিছু না বলে ক্রুদ্ধ দৃষ্টিতে একবার তার দিকে তাকালো। ওরা হাঁটছে, কটেজ ছাড়িয়ে এগিয়ে চলেছে দুজনে। লাল মাটির রাস্তাটা এঁকে বেঁকে হারিয়ে গেছে পলাশবনের জঙ্গলের মধ্যে। রাস্তাটা ক্রমশ উপরে উঠে গেছে, দেখে মনে হয় যেন পাহাড়ের ওপরের দিকে মোটা কোনো সরীসৃপ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে পাহাড়টাকে। চল মুঙ্গরি, ওই নদীটার দিকে যাই। ও দিদিমণি, তোর ঘরকে চল, সাজ হয়ে এলো। ঠিক আছে, তুই যা, আমি একাই যাব। ঐন্দ্রিকে যেন কোনো শক্তি জড়িয়ে ফেলেছে অলৌকিক ইন্দ্রজালে। সে হন হন করে এগিয়ে যাচ্ছে দেখে পেছন পেছন মুঙ্গরি দৌড়তে লাগলো। কতক্ষণ এইভাবে হেঁটেছে ঐন্দ্রির তা মনে নেই। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় এক লোল চর্ম আদিবাসী বুড়ি। মাথার চুলগুলো বটের ঝুড়ির মতো নেমে এসেছে মুখ বেয়ে, কুতকুতে চোখের দৃষ্টি। বুড়িটার গায়ের বোঁটকা গন্ধে চারিদিক ম ম করছে। বুড়িটা তার খুব কাছে এসে ঐন্দ্রির গতি স্তব্ধ হয়ে যায়। বুড়িটা ঐন্দ্রির কানের কাছে মুখ এনে খনা গলায় ফিসফিস করে বলল, পূর্ণিমাতে যাদের হাসি দেখলে বুঝে যা, মেঘের কোণে সিঁদুর আলো ঝলসে দিবে খা। নরম শরীর নিয়ে পেটে ওই যে আছে মা, 7 মাসের পোয়াতে তুই ছায়ের মাথা খা। 7 মাসের পোয়াতে তুই ছায়ের মাথা খা, ছায়ের মাথা খা। ঐন্দ্রির চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসতে শুরু করল। ঠিক সেই সময় সে অনুভব করলো একটা ছোট্ট হাত তার হাত ধরে টানতে টানতে তাকে বের করে আনছে পলাশবনের মধ্যে থেকে। ঘোরের মধ্যে সে শুধু দেখল সেই আদিবাসী ছেলেটা, হরিণের মতো যার টানা টানা চোখ। জ্ঞান ফিরতেই ঐন্দ্রি চাপাসরের কথোপকথন শুনতে পেল। কেউ যেন উত্তেজিত হয়ে কাউকে বকছে, আর যাকে বকছে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছে যেন। ঐন্দ্রি কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে খাট থেকে নামল। তার ঘরের দরজাটা কেউ যেন বাইরে থেকে আটকে দিয়েছে, আর শব্দটা আসছে পাশের ঘর থেকে। ঐন্দ্রি কান পেতে শুনতে পেল, তোকে দিয়ে যদি ঠিকঠাক হয়। এই শুনে রাখ, যদি বাচ্চাটার কিছু হয় না তাহলে তোকে শেষ করে ফেলবো, মনে রাখিস। মুই তো বারণ করেছিলাম, দিদিমণি মোর কথা শুনে লাই গো। চুপ, একদম চুপ। ও তো এখন পাগলামি করবেই। পিশাচিনী ওর গন্ধ পেয়ে জেগে উঠেছে। হ্যাঁ, জেগে উঠেছে। শোন, তোকে যা বলেছি তুই তাই কর। মনে রাখিস, একটা কথারও যেন এদিক ওদিক না হয়। এখন যা বলছি, যা। পায়ের আওয়াজ শুনে ঐন্দ্রি খাটে গিয়ে শুয়ে পড়ল। চোখের জল তার বাঁধ মানছে না। যে রুদ্রকে সে আগলে রেখেছে সেই রুদ্র এখানে এসে এত পাল্টে গেল কেন? আর ওটা কি যেন বলল?
পিশাচিনী গন্ধ পেয়ে জেগে উঠেছে। মানেটা কি? কি করতে চাইছে সে? শেষ পর্যন্ত মুংরি? ওকে তো ঐন্দ্রী এত ভালোবেসেছিল, সে কি এসবের সাথে যুক্ত? কিন্তু ওইটুকু মেয়ে, সে কি সত্যিই এসব করতে পারবে? আচ্ছা, তার বিরুদ্ধে অলক্ষ্যে কোনো গভীর ষড়যন্ত্র চলছে না তো? এইসব 7-5 ভাবতে ভাবতে মাথাটা ধরে গিয়েছিল। হঠাৎ ঘরের দরজা খোলার শব্দ শুনতে পেল সে। আধো অন্ধকারে দেখল রুদ্র এসে দাঁড়িয়েছে ওর সামনে। ঐন্দ্রী নিঃসাড় হয়ে শুয়ে রইল। মনে হলো যেন রুদ্র খাটের উপরে উঠে বসল, কিন্তু তার শরীর থেকে চিরপরিচিত মেন্স পারফিউমের বদলে সেই উৎকট বুনো গন্ধটা কেন আসছে? এই গন্ধটা তো সে পেয়েছিল ওই বুড়িটার গা থেকে। সবকিছু বুঝতে পারার পরও ঐন্দ্রী একইভাবে নিঃসাড় হয়ে শুয়ে রইল। হৃৎপিণ্ডটা যেন তার স্পন্দন বন্ধ করে দেবে। রুদ্র অদ্ভুতভাবে তার পেটের ওপর হাত বোলাতে শুরু করল, আর ফ্যাসফ্যাসে গলায় বলতে লাগলো এক অদ্ভুত মন্ত্র, আদিবাসী ভাষায়। তবে মন্ত্রের শেষে একটি নাম সে বুঝতে পারল। হঠাৎ ঘরের আলোর সুইচটা কেউ যেন জ্বালালো। ঐন্দ্রী চোখ খুলে অবাক বিস্ময়ে দেখল রুদ্র তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভীষণ উদ্ভ্রান্ত দেখাচ্ছে তাকে। রুদ্র ঐন্দ্রীর অবস্থা খেয়াল না করেই বলে উঠল, ঐন্দ্রী আমরা 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 না আমরা না এখান থেকে চলে যাবো। হ্যাঁ, আর 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 থাকবো না, আর থাকবো না। যত যত তাড়াতাড়ি সম্ভব হয় এখান থেকে চলে যাবো আমরা। আর 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 হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনে কালই চলে যাবো, বুঝলে তো? হ্যাঁ, কালই চলে যাবো, কালই চলে যাবো, কালই চলে যাবো। কথাগুলো বলে ঐন্দ্রীকে জড়িয়ে এসে ভীষণ কাঁদতে লাগলো। এমন ভাবে অঝরে কাঁদতে রুদ্রকে কখনো দেখেনি ঐন্দ্রী। সে কিছু বুঝতে পারছে না কি ঘটে চলেছে তার সাথে। রুদ্র যদি এখন ওকে জড়িয়ে ধরে, তাহলে একটু আগে কে ওর পেটে হাত বোলাচ্ছিল? এতক্ষণ সে যা দেখলো বা শুনলো, তাকে শুধু স্বপ্ন, না হ্যালুসিনেশন, নাকি অন্য কোনো গভীর চক্রান্ত যেখানে সে অজান্তে জড়িয়ে পড়েছে? ঐন্দ্রী আর কিছু বলতে পারল না, শুধু মুখ ঘুরিয়ে তাকালো জানালার কাঁচের দিকে। ঘষা কাঁচের মধ্যে দিয়ে রাস্তার টিমটিম করা আলোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে একটা শিশুর অবয়ব। খুব আবছা হলেও মুখটা পরিচিত। সেই আদিবাসী বাচ্চা ছেলেটি যে তাকে টেনে জঙ্গলের বাইরে এনেছিল। এতটা ধকল ঐন্দ্রী সহ্য করতে পারছিল না। ক্লান্তিতে দু চোখের পাতা ধীরে ধীরে বুঝে এলো তার। আমি আর পাচ্ছি না মা, আমি পাগল হয়ে যাব। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। দেখছি আমি যদি কিছু ব্যবস্থা করা যায়। আচ্ছা মা, সাতমুড়ি বলে কি কোনো দেবী আছে? সাতমুড়ি? এমন কোনো নামে দেবী আছে বলে তো আমার জানা নেই রে মা। আমার সাথে কি হয়ে চলেছে বলো তো? সত্যি কিছু বুঝতে পারছি না। সবাইকে আমার বড্ড অচেনা লাগছে। কাঁদিস না মা, একটু ধৈর্য ধর। বললাম তো আমি কিছু চেষ্টা করছি। যদি তোর আমার বড্ড ভয় করছে মা, খুব ভয় করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভয় পাস না মা, সব ঠিক হয়ে যাবে। দেখ, তুই হয়তো ক্লান্ত আছিস, একটু ঘুমো, দেখছি কি করা যায়। ফোনটা কেটেছে কি কাটেনি, হঠাৎ ঐন্দ্রী দেখল ছুটতে ছুটতে হারাধন আসছে তার দিকে। চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ।
কিন্তু ঐন্দ্রীর তখন এমন অবস্থা, হারাধনের ওই অবস্থার দিকে তেমন দৃষ্টি দিতে পারল না সে। দিদিমণি, মুঙ্গরিকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে লাই। হয়তো মাসির বাড়ি গেছে। কোথাও লাই দিদিমণি, কোথাও লাই। সব জায়গা খুঁজেছি, সব। উফ, এখন যাও না হারাধনদা, আমার কিছু ভালো লাগছে না। ও ঠিক চলে আসবে সময় হলে, যাও। রাত 2টো। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। নিঃশব্দ ঘরে বন্ধ জানালার ওপার থেকে বৃষ্টির একটানা চাপা শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। বিছানায় অকাতরে ঘুমোচ্ছে ঐন্দ্রী আর রুদ্র। এমন সময় হঠাৎ ঐন্দ্রী শুনল তার কানের কাছে ফিসফিস শব্দে একটা মেয়ে বলছে, দিদিমণি, চল, তোকে ও ঝর্ণাটোর কাছে পাহাড়টুতে ঘুরতে নিয়ে যাব। চল চল। গলাটা তার চেনা। সেই গলার শব্দেই ধীরে ধীরে চোখ খোলে ঐন্দ্রী। 7 মাসের গর্ভাবস্থা চলছে তার। নড়তে চড়তে সমস্যা হচ্ছে বেশ কদিন ধরে। ঘুম জড়ানো চোখে ঐন্দ্রী নাইট বাল্বের ক্ষীণ আলোয় দেখতে পায় তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে মুঙ্গরি। কিন্তু অন্য দিনের থেকে আজ এমন অদ্ভুত দেখতে লাগছে কেন তাকে? মুঙ্গরির শরীরটা ঠিক শুকনো নয়, কোনো তরল পদার্থে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে তার দেহ। কিন্তু মুঙ্গরিকে এই অবস্থায় দেখে ভয়ের বদলে ঐন্দ্রীকে যেন বোবায় পেয়েছে। মন্ত্রমুগ্ধের মতো সে ধীরে ধীরে এগিয়ে যায় অবয়বটার দিকে, যেন হাতছানি দিয়ে তাকে ডাকছে ওই আদিবাসী গ্রাম্যপালা। আর সেই ডাক যে লক্ষ লক্ষ মৌমাছি গুঞ্জন করলে যেমন হয়, খানিকটা সেই রকম। একটানা শুনলে মাথা ঝিমঝিম করে ওঠে, শরীরটা আর বসে থাকে না। পূর্ণিমাতে যাদের হাসি দেখলে বুঝে যা, মেঘের কোণে সিঁদুর আলো ঝলসে দিবে গা। নরম শরীর দিয়ে পেটে ওই যে আছে মা, 7 মাসে পোয়াতি তুই ছাইয়ের মাথা খা। 7 মাসে পোয়াতি তুই ছাইয়ের মাথা খা, ছাইয়ের মাথা খা। ঐন্দ্রী ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে এলো। ডাইনিং পেরিয়ে মেইন গেটটা। দরজার ছিটকেনিটা খোলার শব্দে সমস্ত ঘরের নিস্তব্ধতা যেন ভেঙে খান খান হয়ে গেল। অথচ রুদ্রর ঘুম ভাঙল না। সে ঠিক একইভাবে ধীরে ধীরে বেরিয়ে এলো কটেজ থেকে। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলল এক ফালি বাগান পেরিয়ে। মুঙ্গরি তার সামনে আর ঐন্দ্রী তাঁর পেছনে। আদিবাসী মেয়েটি সামনে সামনে চললেও তার কথাগুলো যেন ভেসে আসছে বহু দূর থেকে। সামনে থাকা আঁশেওড়ার ঝোপ পেরিয়ে যেতে লাগলো ঐন্দ্রী। ক্রমে লাংবি ঝর্ণা পেরিয়ে এগিয়ে চলল পলাশ বনের দিকে। হাওয়ার তোড়ে তখন মেঘ সরে গেছে। মাথার উপর সোনার থালার মতো চকচক করছে পূর্ণিমার চাঁদ। তবু ঈশান কোণে জমে থাকা মেঘ থেকে মাঝে মাঝে ছিটকে আসছে বিদ্যুতের চকিত রেখা। চারিদিক থমথমে, ঝিঁঝিরা পর্যন্ত ডাকতে ভুলে গেছে আজ। শুধু একটানা একটা বাতাস যেন দুঃখে ব্যথিত কোনো মায়ের বুক থেকে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসের মতো গুমড়ে গুমড়ে বয়ে চলেছে। এমন সময় ঐন্দ্রীর চলার গতি রুদ্ধ হলো। সে এসে দাঁড়িয়েছে একটা থানের সামনে, যেখানে জ্বলছে 7টা মোমবাতি, আর থানের মাঝে বসানো রয়েছে অদ্ভুত দর্শন বিকট এক নারী মূর্তি। মূর্তিটি শক্তভুজা, হয়তো 3-4 ফুট হবে উচ্চতা তার। মূর্তিটির 7টি মাথায় ছোট ছোট হাড়ের তৈরি মুকুট। দেহের রং অমাবস্যার মতো ঘন কৃষ্ণবর্ণা, চোখ দুটি রক্ত রাঙা। 7টি হাতে 7টি শিশুর করটি ধরে রেখেছে, আর জিভটা মুখ থেকে 1 ফুট মতো বেরিয়ে এসে ঘৃণা, হিংসা আর লোভের বিভৎস এক পৈশাচিক অভিব্যক্তি ফুটে বেরোচ্ছে।
মোমবাতির হলদেটে আলোতে মূর্তিটাকে যেন আরো বিকট দর্শন, আরো ভয়াল লাগছে। হঠাৎ ঘোর কাটে ঐন্দ্রীর। চমকে উঠে দেখে কেউ নেই কোথাও। চারিদিক জনহীন মৃত্যুপুরীর মতো নীরব, নিস্তব্ধ। রয়ে গেছে সেই অজানা উৎস থেকে উঠে আসা হাওয়া। কিন্তু যে ঐন্দ্রীকে ডেকে আনলো সেই মুংরি কোথায় গেল? যেন এই অদৃশ্য হাওয়ায় মিলিয়ে গেছে সে। কেবল সামনের বিভৎস মূর্তিটাকে ভীষণ জীবন্ত মনে হচ্ছে তার। হঠাৎ তার নাকে এসে লাগলো উগ্র পচা নিঃশ্বাস রোধকারী এক দুর্গন্ধ। একসাথে 20-25টি মৃতদেহ পচলে বের হবে, ঠিক সেরকমই গন্ধ। এই উৎকট শ্বাসরোধকারী গন্ধ সত্ত্বেও ভয়ার্ত দৃষ্টিতে নির্লিপ্ত মতো সামনের মূর্তিটির দিকে ঐন্দ্রী এক দৃষ্টে তাকিয়ে রইল। কিন্তু এই নির্লিপ্ত ভাব হঠাৎ ছিন্ন হয়ে গেল যখন সে দেখল সামনে মূর্তির পাশে এসে দাঁড়ালো আরও একটি নারীর অবয়ব। মোমবাতির ক্ষীণ আলোয় দেখা যাচ্ছে অবয়বটির ভয়ঙ্কর মুখ। চোখের সাদা অংশটা তার ঢেকে আছে কালো পর্দার আবরণে। চুলগুলো উঠছে এলোমেলো হয়ে, যেন শত সহস্র নাগিনী ফনা তুলে তুলে চলেছে। আর গালের কষ পেয়ে পড়ছে রক্তের স্রোত। তার হাতে ধরে থাকা কাটা মুন্ড দেখে ঐন্দ্রীর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তার ঠোঁটটা কেঁপে উঠল একবার, বলে উঠল, ঐন্দ্রীর গর্ভের সন্তানও যেন আসন্ন বিপদের সংকেত পেয়ে কাঁপতে শুরু করেছে। বিস্ফারিত চোখে ঐন্দ্রী দেখল সেই নারী অবয়ব একেবারে তার মুখের সামনে এসে দাঁড়ালো। ঈশান কোণে জমে থাকা মেঘ থেকে বিদ্যুতের ঝলকানিতে উদ্ভাসিত হলো সেই অপবিত্র স্থানটা। ধীরে ধীরে সেই অতৃপ্ত অবয়ব তার দীর্ঘ নখরযুক্ত হাতটা ঐন্দ্রীর তলপেটে বোলাতে লাগলো। সাথে সাথে প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে উঠল ঐন্দ্রী। নিস্তব্ধ চরাচরে ঐন্দ্রীর সেই যন্ত্রণা মাখা প্রচণ্ড চিৎকার প্রতিধ্বনিত হয়ে চলল পাহাড়ের প্রতিটি কোণে। সে অনুভব করল তার পেট ছিঁড়ে সেই অপশক্তি যেন তার সন্তানকে বের করে আনার চেষ্টা করছে। ঐন্দ্রী অনুভব করল সব শেষ, আর কিচ্ছু করার নেই। ক্রমে নিস্তেজ হতে শুরু করলো তার শরীর। মস্তিষ্কের প্রতিটা কোষ অবসন্ন হতে লাগলো। ঠিক এই চরম মুহূর্তে ঐন্দ্রীর কানে এলো নারী কণ্ঠের উদাত্ত মন্ত্রোচ্চারণ। ওম হ্রিং ভৈরবী কালৈর্হ্রিং স্বাহা হস্ত্রারিম হস্কারিম হস্ত্রাউ হসিম হস্কারিম হসিম। ওম হ্রিং ভৈরবী কালৈর্হ্রিং স্বাহা। ওম হ্রিং ভৈরবী কালৈর্হ্রিং স্বাহা। অলক্ষ্য এই প্রতিরোধে সেই পিশাচিনী কিছুটা থমকে গেল। হঠাৎ ঐন্দ্রীর পেছন থেকে বেরিয়ে এলো এক সুন্দরী নারী মূর্তি। উজ্জ্বল গৌরবর্ণা, কপালে কালো ভস্যের টিকা, ডান হাতে ধরে রয়েছে ত্রিমুখী রুদ্রাক্ষের মালা, বাম হাতে জলজল করছে ছোট্ট একটা ত্রিশূল। এই মন্ত্র উচ্চারণকারিণীর চোখ দুটো অত্যন্ত উজ্জ্বল। হঠাৎ ডান হাতের রুদ্রাক্ষ পিশাচিনীর কপালে ঠেকাতেই সে প্রচণ্ড আক্রোশে চিৎকার করে পৈশাচিক কণ্ঠে বলে ওঠে, সাথে সাথে সেই নারী আরো জোরে জোরে পাঠ করতে থাকে ভৈরবী মন্ত্র। ধীরে ধীরে সেই পিশাচিনী বাতাসে মিশে যায় এবং সমস্তটাই ঘটে ঐন্দ্রীর চোখের সামনে। ঐন্দ্রীর চোখ দুটো বুজে আসছিল ক্লান্তিতে। তা ওই অবস্থায় সেই সুন্দরী নারী মূর্তির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, দিদি ভাই। ভৈরবী কালৈর্হ্রিং স্বাহা। ওম হ্রিং ভৈরবী কালৈর্হ্রিং স্বাহা। মিষ্টি ধূপের গন্ধে ম ম করছে ছোট্ট কটেজটা। ঐন্দ্রী ধীরে ধীরে চোখ খোলে।
গতকালের ধকল তার শরীরে এখন আর নেই, ফলে ভীষণ হালকা লাগছে তার নিজেকে। হঠাৎ বুকের ভেতরটা ভয়ে শূন্য হয়ে গেল তার বাচ্চাটার কথা ভেবে। সাথে সাথেই ধরফর করে উঠে বসলো বিছানায়। আরে কি করছিসটা কি? দূর বোকামি, কিচ্ছু হয়নি, তোর বাচ্চা ভালো আছে। মিষ্টি গলাটার আওয়াজ যে তার খুব পরিচিত। এ যে তার দিদি ভাই। দিদি ভাইয়ের আশ্বাসের জন্য ঐন্দ্রী পেটে হাত বুলিয়ে একবার আশ্বস্ত করল নিজেকে। এর মধ্যেই রুদ্র এসে ঢুকলো ঘরটাতে। দিদি ভাই, রুদ্র, আমাদের বিয়েতে তুই হাসতে পারলি না, তাই আলাপ করাতে পারিনি। নমস্কার, আমি রুদ্র ব্যানার্জি, ঐন্দ্রির হাজব্যান্ড। নমস্কার, আমি রুদ্রাণী চ্যাটার্জি, ঐন্দ্রির দিদিভাই। মাস্তুতো হলেও ও আমার নিজের বোনের থেকে কম না। কি ঘটে চলেছে রে দিদি ভাই? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সন্তানকে কেন কেউ মারতে চাইছে? চিন্তা করিস না বোন, সব উত্তর পাবি, শুধু আমাকে একটু সময় দে। আচ্ছা রুদ্র, আপনি অপশক্তি বা অপদেবী এই সমস্ত কিছু বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই করি। এদের শক্তি অপরিসীম। তারা যেটা চায় সেটাই নিয়ে যায়, কেউ তাদের আটকাতে পারে না। কথাগুলো যে ব্যঙ্গার্থকভাবে বলা হলো সেটা রুদ্রাণী বেশ বুঝতে পারল। এদিকে রুদ্র কথাগুলো বলেই সেই ঘর থেকে বেরিয়ে গেল, যেন রুদ্রাণীর উপস্থিতি তার একেবারেই পছন্দ নয়। রুদ্রাণীর ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল, কিন্তু ঐন্দ্রী একেবারেই স্তম্ভিত হয়ে যায় রুদ্রর ব্যবহারে। ভাষা হারিয়ে ফেলে সে। চিন্তা করিস না, আমি আছি, আর একজনও তোর সাথে আছে যে তোকে আগলে রাখছে, সমস্ত বিপদ থেকে রক্ষা করছে। কে সে দিদি ভাই? বলবো, ঠিক সময় আসুক। রুদ্র বদলে যাচ্ছে রে দিদি ভাই, বিশ্বাস কর, ও এরকম ছিল না রে। আর একজন বিজ্ঞান মনস্ক লোক, সে এসবে কি করে বিশ্বাস করছে বলতো? কিভাবে? রুদ্রাণী উত্তর দিল না। ঐন্দ্রীকে জড়িয়ে ধরে পরম স্নেহাবশে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, কিন্তু ঐন্দ্রী খেয়াল করল না রুদ্রাণীর চোয়াল ধীরে ধীরে শক্ত হয়ে উঠেছে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, ওই যে ওই আদিবাসী মেয়েটার লাশ পাওয়া গেছে। হ্যাঁ, ওই মেয়েটার ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে। ফোনের ওপার থেকে পাওয়া পুলিশ অফিসারের গলায় উত্তেজনা ঝরে পড়ল। কি আছে এই রিপোর্টে? মেয়েটির গলা কেউ নৃশংসভাবে উপড়ে ফেলেছে। কোনো মানুষ যে এরম করতে পারে, এটা একেবারে আনএক্সপেক্টেড ম্যাডাম। ওকে সূর্য, তোমরা তোমাদের মতো ইনভেস্টিগেশন করো আর সময় সময় আমাকে খবর দিও। আর হ্যাঁ, আমি যে কেসটা স্টাডি করছি কাউকে কিছু জানিও না। রাখছি এখন। কি রে দিদি ভাই? হে দিদি ভাই, কি জানাবে তোকে? ঐন্দ্রীর গলায় চমকে ওঠে রুদ্রাণী। শান্ত স্বরে উত্তর দেয় সে, ও কিছু না, আমাদের মতো গোয়েন্দাদের অনেক কিছু খবর জানার থাকে। এখানে রুদ্রাণীর কথাটা একটু বলা দরকার। বয়স মাত্র 29 হলেও ভীষণ ব্যক্তিত্বপূর্ণ এবং আকর্ষণীয় সে। অসামান্য রূপসী, ধীর স্থির, চোখে মুখে প্রকাশ পায় বুদ্ধির দীপ্তি, অথচ সংসার করার প্রতি কোনো মন নেই তার। এমন মেয়ের জীবনে পুরুষ নেই ভাবতেই অবাক লাগে ঐন্দ্রীর। সে এক দৃষ্টে তাকিয়ে থাকে রুদ্রাণীর উজ্জ্বল চোখ দুটির দিকে। এই বনু, অমন হাঁ করে কি দেখছিস কি তুই? না রে, কিছু না। ওই তুই এত সুন্দরী যে। তাই ভাবছিস আমি কেন বিয়ে করিনি, তাই তো? আচ্ছা, তুই কি মাইন্ড রিডার নাকি বলতো? কিছুটা বলতে পারিস। একটা অদ্ভুত ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন মানুষের মন পড়ার। আচ্ছা শোন বনু, একটা কাজের কথা বলি তোকে। আজ একটা কবজ দেব, হ্যাঁ? স্নান করে উঠে পড়বি, আর কখনো ভুলেও তোর হাত থেকে খুলবি না, মনে থাকবে? দিদি ভাই,
তুই তো গোয়েন্দা বিভাগে ছিলি, কিন্তু এই তন্ত্রমন্ত্র নিয়ে কবে থেকে চর্চা শুরু করলি রে? তন্ত্র মন্ত্র না, বল সাধনা। আমি সামান্য সাধিকা, বলতে পারিস সাধনার শুরু আমার সবে, আর এখনো তার তল আমি পাইনি। শুধু অসীম সমুদ্রের সামনে দাঁড়িয়ে একটা একটা করে ঝিনুক সংগ্রহ করছি। তবে এই সাধনার সাথে যুক্ত হওয়াও আমার চাকরি জীবনেরই অবদান। দেবীমা নিজেই চান হয়তো আমি ভালো কিছু করি মানুষের জন্য। যাক, সে ঘটনা অন্য কোনো একদিন বলবো। কোন দেবীমা দিদি ভাই? দেবী ত্রিপুর ভৈরবী। ঐন্দ্রী হা করে শুনছিল। সে কিছু বলার আগেই রুদ্রাণী তার সামনে এসে ভীষণ দৃঢ় কণ্ঠে বলল, শোনো ইন্দ্রী, সন্তানের যদি ভালো চাস তবে রুদ্রের থেকে দূরে থাকবি। আর হ্যাঁ, আজ এই কবচ পড়ার পর তোর সাথে অনেক কিছু ঘটতে পারে। ভয় পাবি না, শুধু সতর্ক থাকবি। আমি আছি তোর সাথে। মনে জোর রাখবি আর তোর ইষ্ট দেবতাকে স্মরণ করবি, কেমন? হারাধনের আজ ঘরে ফিরতে অনেক রাত হয়ে গেল। ঐন্দ্রদের কটেজ দেখাশোনার দায়িত্ব তার তো ছিলই, উল্টে নতুন ম্যাডাম এসে পড়ায় আরও কাজের চাপ বেড়েছে। আর মুঙ্গুরিটা মরার পর থেকে তার কাজের চাপটাও বেড়েছে। মুঙ্গুরির কথা মনে পড়ায় তার হৃৎপিণ্ডের গতি যেন 10 গুণ বেড়ে গেল। লাংবি ঝর্ণাটার পাশ দিয়ে ছোট্ট লাল মাটির রাস্তাটার দিকে তার চোখ গেল। ছোট্ট গ্রামটা সম্পূর্ণ নিস্তব্ধ। বর্ষার মেঘগুলো আকাশে যেন জমাট বাঁধতে শুরু করেছে আবার। দূর থেকে শিয়ালের কান্নার স্বর কানে আসছে। নিশীথ রাত্রে যেন মনে হচ্ছে কোনো পিশাচিনী সুর করে করে কাঁদছে। একটাও কুকুরের ডাকও শোনা যাচ্ছে না। হঠাৎ মনে হলো রাস্তাটা যেখানে শেষ আর পলাশবন যেখানে শুরু, সেখানে কোনো নারী অবয়ব দাঁড়িয়ে আছে যেন। হারাধন হাতে ধরা টর্চটার আলো একবার সামনে ফেলল। না, কেউ নেই। একটা ছোট্ট শেওড়া গাছ হাওয়ায় দুলছে, মনে হচ্ছে যেন কোনো নারীর চুল হাওয়ায় উঠছে। হারাধন মনে মনে হেসে বলল, দিন দিন কেমন ভীতু হয়ে যাচ্ছে মই। এই ভেবে সে 2-1 পা এগোতে যাবে, অমনি এমন একটা জিনিস শুনতে পেল যাতে অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে গেল বৃদ্ধ আদিবাসী হারাধন মুর্মুর। হারাধন কাকা, মুখে মুখে ঘরট পৌঁছাতে পেকলাই? বলে কেউ ভীষণ অট্টহাসিতে ফেটে পড়ল। এ যে মুংরি, কিন্তু সে তো... হারাধনের শির দ্বারা বেয়ে ছড়িয়ে পড়ল এক শিরশিরে ভয়ের অনুভূতি। তার মনে হলো কেউ যেন পা দুটোকে শক্তভাবে মাটির সাথে পুঁতে রেখেছে। পেছন দিকে ফেরার সাহস তার হলো না। এবার একেবারে হারাধনের কানের কাছে এসে কেউ ফিসফিসিয়ে বলল, হয়তো পাচ্ছিস নাকি? কিরে হারাধন কাকা, হয়তো পাচ্ছিস? মুখে মুখে ক্ষমা কর মুংরি, মুই দেবীর আদেশ অমান্য করতে পারি নাই। ক্ষমা কর মুংরি, ক্ষমা কর। দেবী? ও দেবী না অপদেবী? অপদেবীকে তুই জাগালি মুখে বলে দিয়ে? মোর দিদিমণির বাচ্চাটাকেও মারতে চাইলি, দাদা বাবুর উপর কালো জাদু করলি শুধু ক্ষমতাটার লোভে। তোকে তোকে মুই ছড়বকলাই তোকে। বলে মুংরির প্রেত গলাটা টিপে ধরল হারাধনের। তার শীতল হাতের স্পর্শে চোখ ঠিকরে বেরিয়ে আসতে লাগলো তার। জিভটা বেরিয়ে এলো বুক পর্যন্ত। এমন সময় হঠাৎ পেছন থেকে এক নারী কণ্ঠ কঠিন স্বরে বলে উঠল, শান্ত হও মুংরি, শান্ত হও। মুংরির প্রেত পেছন ফিরে দেখল এবং আরো দ্বিগুণ শক্তি প্রয়োগ করলো হারাধনের গলায়। রুদ্রাণী ঠিক একইভাবে তাকে আদেশের সুরে বলল, ওকে ছেড়ে দাও। না না ছড়বকলাই, ও আমাকে বলিটা দিচ্ছে সাতমুড়ির সামনে। মোর দিদিমণি আর ওর বাচ্চা তোকে বলি দিতে চেয়েছে। ওকে আমি ছড়বকলাই। রুদ্রাণী তার ডান হাতের বুড়ো আঙুলটা কপালে চেপে ধরল মুংরির প্রেতে।
ধীরে ধীরে শান্ত হলো মুক্তি। হারাধনের জ্ঞানহীন শরীরটা ধপ করে পড়ে গেল মাটির উপর। দরজা খোলো, দরজা খোলো ইন্দ্রি, আমি না হলে দরজা ভেঙে ঘরে ঢুকবো। খোলো, খোলো বলছি, দরজা খোলো ইন্দ্রি। রুদ্রর হিংস্র কণ্ঠস্বর ঐন্দ্রীকে জানান দিল দরজার ওপারে যে দাঁড়িয়ে আছে সে রুদ্র নয়। ঐন্দ্রীর বুকে একটা ভয় মোচড় দিয়ে উঠল। আচ্ছা, যদি এই ব্যক্তি রুদ্র না হয় তাহলে রুদ্র কোথায় গেল? সে বেঁচে আছে তো? তাকে তো তার দিদিভাই বারবার সাবধান করে গেছে, যাই হয়ে যাক সে যেন দরজা না খোলে। এরই মধ্যে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আর এক নিমেষে সম্পূর্ণ ঘরে নেমে এলো নারকীয় নিস্তব্ধতা। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দও যেন শুনতে পাচ্ছে ঐন্দ্রী। থমথম করছে চারিদিক। খাটের এক কোণে তেপায়া চৌকিটার কাছেই ঐন্দ্রী বসেছিল। বাইরে দরজা ধাক্কানোর শব্দ বন্ধ হয়ে গেছে দেখে সে ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো বিছানা থেকে, কিন্তু ঘন অন্ধকারে সে খেয়াল করল না যে কখন চৌকির পায়া থেকে বেরোনো নিঃশব্দ ঘাতকের মতো পেরেকটায় খোঁচা খেয়ে ছিঁড়ে মাটিতে পড়ে গেল কবচটা। আর সাথে সাথে সেই মুহূর্তেই ঘরের বন্ধ দরজাটা গেল খুলে হাট করে সশব্দে। ভয়ে, আতঙ্কে এবং স্তব্ধ বিস্ময়ে দাঁড়িয়ে থাকা ঐন্দ্রী দেখল নিঃশব্দে চার পায়ে ঘরে ঢুকছে সেই প্রেতিনী। এতক্ষণ সে যেন কোনো দৈব শক্তি বলে আসতে পারছিল না, আর এখন সেই কবচ ঐন্দ্রীর হাতে না থাকার দরুন কেটে গেছে সেই অদৃশ্য প্রতিরোধ। চমকিত বিস্ময়ে ঐন্দ্রী তার হাত ছুঁয়ে বুঝতে পারল তার হাতে দিদির দেওয়া কবচটা আর নেই। ধীরে ধীরে চার পায়ে হেঁটে সেই প্রেতিনী ঐন্দ্রীর একদম কাছে এগিয়ে এলো। তার স্ফীত পেটের সামনে নাক ঠেকিয়ে ঘ্রাণ নিল অনাগত নবজাতকে। তারপর তার দীর্ঘ নখ যেই ঐন্দ্রীর পেটে ঢোকাতে গেল, ঠিক সেই সময় চারিদিক আলোয় উদ্ভাসিত করে এসে দাঁড়ালো সেই আদিবাসী বালকটা। অবাক হয়ে ঐন্দ্রী লক্ষ্য করল সেই বিভীষিকা বালকটাকে দেখে কাটা পাঁঠার মতো কাঁপতে আর গর্জন করতে লাগলো ভয়ঙ্কর হিংস্রভাবে, যেন সে লণ্ডভণ্ড করতে চায়, তছনছ করে ফেলতে চাইছে সমস্ত জগৎকে। এদিকে সেই সুযোগে বালকটি ঐন্দ্রীর হাত ধরে ঘরের বাইরে এনে তাকে নিয়ে চলল পলাশবনের দিকে। ঐন্দ্রীও চলল মন্ত্রমুগ্ধের মতো। রুদ্রাণী দীর্ঘ শান্তিযজ্ঞের পর মুক্তি দেয় মুংরির প্রেতকে। তাকে কথাও দেয় যে ঐন্দ্রী ও তার সন্তানকে সে কিচ্ছু হতে দেবে না। এইবার সে সেই অপদেবীর থানে শুরু করে উপাচার, যে উপাচারে সেই অপদেবী আবার নিদ্রিত অবস্থায় থাকবে। আদিবাসী বিশ্বাস সেই অপদেবী সাতমুড়ি আসলে ভূত ডামরিতন্ত্রের এক কালো ছায়ারূপ ভয়ঙ্কর অপদেবী, যিনি ভীষণ ক্রূর, ধূর্ত আর মাত্রাতিরিক্ত উগ্রা আর ভয়ঙ্করী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অপদেবীকে সাধনায় তুষ্ট করে জাগিয়ে তুলতে পারলে সাধক অমরত্ব লাভ করে, আর সমস্ত অসাধ্য সাধনের ক্ষমতা অর্জন করে সেই সাধক। কিন্তু এই ভয়ঙ্করীকে জাগাতে প্রয়োজন ষোড়শী মেয়ের রক্ত, এবং তাকে সম্পূর্ণ শক্তিদান করতে প্রয়োজন 7 মাসের ভ্রূণের তাজা রক্ত, যাকে মাতৃনারীর সঙ্গে জড়িত অবস্থাতেই দেবীর কাছে নিবেদিত করতে হবে। অর্থাৎ ভ্রূণের সাথে তার মায়েরও বলি দিতে হবে। তবে সেই তিথি অবশ্যই পূর্ণিমার সেই দিন হবে যেদিন ঈশান কোণ মেঘে ঢেকে থাকবে এবং তার মধ্য দিয়ে বিদ্যুতের ঝলকানি দেখা যাবে। অর্থাৎ এই ক্ষণ ভীষণ বিরল, তার জন্য সাধককে বহুদিন অপেক্ষা করতে হয়। তবে এই অপদেবীকে জাগরিত করার সাধনার সময় যদি সাধকের মৃত্যু হয়, তবে তাকে সাধনা সমাপ্ত করার জন্য পৃথিবীতেই থাকতে হয় সূক্ষ্ম দেহ ধারণ করে, এবং অপেক্ষা করতে হয় 7 মাসের প্রসূতি ও সেই তিথির জন্য। তবে এই অপদেবী কোথা থেকে এই ছোট্ট গ্রামে এলো সেই কথা কেউই জানে না। রুদ্রাণী ধ্যানমগ্ন হলো এবং তার আরাধ্যা ভৈরবীর জপ করতে লাগলো। অনেকক্ষণ আরাধনা করলেও কিছুতেই জ্বলছিল না যজ্ঞের আগুন, আর পবিত্র আগুন না জ্বললে এই অপদেবীকে নিদ্রিত অবস্থায় নিয়ে যাওয়া যাবে না।
কারণ হারাধন মুংরির রক্ত অর্পণ করে এই অপদেবীর ঘুম আবার ভাঙিয়েছে। ফলে গ্রামের মেয়েরা কখনো গ্রামের সন্তানের জন্ম দিতে পারবে না। আর এখন সবথেকে বেশি বিপদ ঐন্দ্রীর আর তার অনাগত সন্তানের। কথাটা ভাবা মাত্র রুদ্রাণীর ভ্রুতে ভাঁজ দেখা দিল। এবার সে তার রুদ্রাক্ষের মালাটা হাতে জড়িয়ে পুনরায় বীজমন্ত্র পাঠ করতে লাগলো কঠিন কঠোর স্বরে। হঠাৎ এক দমকা হাওয়ায় নিভে গেল পবিত্র যজ্ঞের অগ্নিকুণ্ড। রুদ্রাণী তার ধ্যান ভঙ্গ করল না, এক মনে পাঠ করেই চলল। शशान वैरवि नररूधि हस्ति वसवक्किनि सिद्धिं मे देहि मम मनोरथन् पुरायाहम फट् स्वाहा। शशाना वैरवि नररूधिरस्ति वसवक्किनि सिद्धिं मे देहि मम मनोरथन पुरायाहम फट् स्वाहा। श्वसना वैरवी नररूधिरस्ति वसवक्किनि सिद्धिं मे देहि मम मनोरथन पुरायाहम फट् स्वाहा। এদিকে ঐন্দ্রী সেই আদিবাসী ছেলেটার হাত ধরে উঠে চলেছিল পাহাড়ের উপরে, যেখানে সেই অপদেবীর থান। তার পা যেন কোনো মন্ত্র বলে এগিয়ে চলেছে। থানটার কিছুটা সামনে এসে চমকে উঠল সে। ভয়ে বুকের রক্ত শূন্য হয়ে গেল তার। এই সেই অপবিত্র স্থান। মনের জোর নিয়ে সে তাকালো তার হাত ধরে থাকা ছেলেটির দিকে এবং দেখল ছেলেটি তাকে আঙ্গুল নির্দেশ করে সামনে কিছু দেখাচ্ছে। ঐন্দ্রী ভয়ে ভয়ে দেখল সেই দিকে এবং চোখে পড়ল এক যজ্ঞকুণ্ড এবং সেই কালো পোশাক পরে রুদ্রাণী ধ্যানমগ্ন অবস্থায় মন্ত্র জপ করে চলেছে। ঠিক সেই সময় আকাশ বাতাস কাঁপিয়ে বাঁচ পড়ল। ঐন্দ্রী এগিয়ে যেতে চাইল রুদ্রাণীর কাছে, কিন্তু এক পা বাড়াতেই সেই অপদেবীর নিকষ কালো মূর্তিটা কোথা থেকে যেন তার সামনে এসে দাঁড়ালো মূর্তিমান বিভীষিকার মতো। তার 7টা হাতকে ভয়ঙ্করভাবে দুলিয়ে চলেছে আর ঐন্দ্রীর কানে ফিস ফিস করে বলছে, পিশাচিনীটি রক্ত জল করা এক হিস হিসে হাসি হাসতে শুরু করলো। অবস্থা দেখে ঐন্দ্রীর গলার স্বর রুদ্ধ হয়ে এলো। সে তার দিদিভাইকে ডাকার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলল ধীরে ধীরে। এক লহমায় শেষ হলো সব আশা এবং চোখ দিয়ে গড়িয়ে পড়ল যন্ত্রণা সম কয়েক ফোঁটা অশ্রু এক পশলা বৃষ্টির মতো। তার 7টা বাহু প্রশস্ত করে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মৃত্যুদূত। পালাবার পথ আর নেই। রুদ্রাণী দেখল পবিত্র যজ্ঞের আগুন প্রায় নিভে গেছে, শুধু বেরিয়ে আসছে 2-4টে স্ফুলিঙ্গ। বুকের ভেতর অনুভব করলো এক অসম্ভব যন্ত্রণা, কিন্তু ভেঙে পড়ল না। ওম হ্রিং ভৈরবী কালয় হ্রিং স্বাহা। হস্তারিম হস্ত্রারিম হস্কারিম হস্ত্রাউ হসিম হস্কারিম হসিম। ওম হ্রিং ভৈরবী কালয় হ্রিং স্বাহা। ওম হ্রিং ভৈরবী কালয় হ্রিং স্বাহা বলে অপার বিশ্বাস নিয়ে শেষ ঘি মাখানো বেলপাতার আহুতি দিল যজ্ঞকুণ্ডে, কিন্তু আগুন জ্বলল না। রুদ্রাণী হাহাকার করে বলে উঠল, মাগো রক্ষা করো মা, জাগো মা, জাগো জাগো, মুখ তুলে চাও মা, ভক্তের আহুতিতে তুষ্ট হও মা, তুষ্ট হও। ওইদিকে সেই অপদেবী নিজের জিভটা দিয়ে চেটে নিল তার ঠোঁট। তার রক্ত পিপাসা এবারে মিটবে। হিংস্র গর্জন করে তার 7টা হাত দিয়ে চেয়েই জাপটে ধরতে গেল ঐন্দ্রীকে। ঠিক সেই সময় থক করে জ্বলে উঠল যজ্ঞকুণ্ডের আগুন। চারিদিক ঢেকে গেল ঘন কুয়াশায়, শোনা গেল ডমরু নিনাদ। আবির্ভূতা হয়েছেন দেবী ভৈরবী। রুদ্রাণী কপালে হাত জোর করে উচ্চ কণ্ঠে পাঠ করে চলেছে, ওম হ্রিং ভৈরবী কালয় হ্রিং স্বাহা। হস্ত্রা
হঠাৎ শোনা গেল সিংহীর ন্যায় উচ্চ নাদ, যেন কেউ প্রচন্ড রাগে ফুঁসে উঠেছে কেউ। চারিদিকে বেজে চলেছে ডমরুর সুর, যেন এক প্রলয় উঠেছে এই অঞ্চল জুড়ে। হঠাৎ প্রচন্ড হিংস্র চিৎকারে ভরে উঠল চারিদিক, আর একটি উজ্জ্বল আলোক শিখা ধেয়ে এলো সেই আদিম পিশাচিনীর দিকে, এবং সেই অপদেবী যেন ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হলো। তারপর সেই কুণ্ডলী ঘুরতে ঘুরতে প্রবেশ করলো কালো মূর্তিটাতে, এবং শেষে ভীষণ শব্দ করে ভেঙে চুরমার হয়ে গেল। ধ্বংস হলো সেই সাতমুড়ির থান। রুদ্রাণী হাত জোর করে তার আরাধ্যা মাকে প্রণাম করলো এবং গুরুকে স্মরণ করলো। দলে দলে আদিবাসী মেয়ে বুড়িরা এলো নতুন দিদিমণিকে দেখতে। ছোট্ট গ্রামটা ইতিমধ্যেই জেনে গেছে যে তাদের উপর থেকে সেই অপদেবীর কালো ছায়া সরে গেছে, এবং তাদের রক্ষা করেছে সেই নতুন দিদিমণি। গতকাল রাতের বিভীষিকার কথা মনে করে ঐন্দ্রী কেঁপে কেঁপে উঠছে। একটা ঘরে এসে বসে আছে সবাই। একজন কম বয়সী আদিবাসী বউ বলল, দিদিমণিকে অনেকবার বলার চেষ্টা করেছি যে এখান থেকে চলে যেতে, কিন্তু মুখে মুখে ওই হারাধন কাকা শাসাই ছিল। যদি ওকে কিছুটা মুই বলি, তবে তবে উমুর মরদ থেকে কালো জাদু করে মেরে দিবে গো। ও বলে শাসাই ছিল। ও ওর কর্মের শাস্তি পেয়েছে। দিদি ভাই, তুই ঠিক কিভাবে জানলি যে আমার সাথে কি হচ্ছে? তুই যেদিন মাসিকে ফোন করে কাঁদলি আর সাতমুড়ির কথা বলছিলি, সেদিন আমি তোদের বাড়িতেই বসেছিলাম। আসলে দিন কয়েকের ছুটিতে তোর মাকে দেখতে এসেছিলাম, তাই মাসির কাছ থেকে সাতমুড়ির কথা যখন জানলাম, তখন বুঝলাম তোর ভীষণ বিপদ। তাই আর দেরি না করে চলে এলাম। সেদিন তাহলে ওই থানে গেলি কি করে? কি করে বুঝলি যে আমি ওখানেই ছিলাম? ভালো প্রশ্ন। সাতমুড়ির কথা শুনেই মাসির কাছ থেকে তোর ঠিকানা নিই। সেদিন সন্ধ্যাতেই আমি রওনা দিলাম। বাঘমুন্ডি পেরিয়েই যেই পাহাড়ের রাস্তাটা ধরলাম, গাড়ির হেডলাইটের তীব্র আলোয় দেখলাম বছর 8 একটা আদিবাসী ছেলে আমার গাড়ির সামনে হঠাৎ এসে দাঁড়ালো। আমি বাইরে বেরিয়ে দেখতে গেলাম। সে দাঁড়িয়েছিল এবং হাত দিয়ে পাহাড়ের উপরে দেখালো। আমি বুঝলাম এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, এবং তার মধ্যে থেকে যে ঊর্জা আসছিল তা ভীষণ ছিল, ভীষণ শুভ। আমি সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে উপরে গাড়ি নিয়ে উঠলাম, কিন্তু সেই বাচ্চাটি অদ্ভুতভাবে আমার গাড়ির সামনে প্রচন্ড গতিতে পথ দেখিয়ে নিয়ে চলল। তারপরের সবটা তো তুই জানিস। 8 বছরের ছেলে, সাদা ধুতি, হরিণের মতো চোখ, তাই তো? আসলে ও একটি পুণ্যাত্মা। তোকে আর তোর সন্তানকে ও বারবার বাঁচিয়েছে। এই সাতমুড়ি অঞ্চলের শতাব্দী প্রাচীন এক অভিশাপ। প্রতি 30 বছর অন্তর যখন এই পূর্ণিমার তিথি আসে, তখন হারাধনের মতো ক্ষমতালোভী মানুষ এই অপদেবীকে জাগিয়ে ক্ষমতা পেতে চায়। 30 বছর আগে নিজের বৌদি গোলাপি ও তার 7 মাসের অনাগত সন্তানকে পিশাচের দ্বারা বলি দেয়, কিন্তু তিথি ও ক্ষণের সঠিক গণনা না থাকায় অপদেবীকে জাগাতে পারেনি। এই নরপিশাচ ঘটনার সাক্ষী হওয়ায় নিজের দাদা হারানকেও হত্যা করে। সমস্ত ঘটনাই হারাধন তার হাসপাতালের মৃত্যুশয্যায় আমাকে বলে যায়। ঐন্দ্রী অবাক হয়ে শুনছিল তার দিদি রুদ্রাণীর কথা। এদিকে একটানা কথাগুলো বলায় ঠোঁট শুকিয়ে যায় তার। একটু জল খেয়ে সে আবার বলে, হারাধন সঠিকভাবে উপাচার জানত না। ক্ষমতার লোভে নিম্ন মার্গের তন্ত্র সাধনা করে এক পিশাচিনীকে জাগায়, যে সব সময় তোর পেছনে থাকতো। আর সেই পিশাচিনী রুদ্রকে বশে করে তোর ক্ষতি করতে চাইতো, কিন্তু তাকে বারবার বাধা দিত সেই ছোট্ট পুণ্যাত্মা। এমনকি মুংরিও তোকে চলে যেতে বলতে চাইতো, কিন্তু হারাধনের ভয়ে সে বলতো না। কিন্তু হারাধন তার শাস্তি পেয়ে গেছে। ওর মৃতদেহ আজ মর্গে পড়ে। কেউ তার দেহের দাবিদার নেই।
এমনকি তোর মধ্যে রুদ্র ও মুংরির প্রতি যে অবিশ্বাস জন্মেছিল সেটাও হারাধনের কালো জাদুর প্রভাব। এর মধ্যেই রুদ্র এসে দাঁড়ায়, চোখে তার জল। ঐন্দ্রীর কাছে এসে তার হাত দুটো ধরে বলে, ঐন্দ্রী, ঐন্দ্রী, আমাকে ক্ষমা করো। আমি আমি সজ্ঞানে তোমার কোনো ক্ষতি করতে চাইনি। ঐন্দ্রী তার চোখের জল মুছিয়ে দেয়। বেলা হলে গ্রামের সব মেয়ে বউ সবাই বাড়ি ফিরে যায়। আজ তারা সকলে উৎসব করবে, নাচবে, গাইবে, মাদলের বলে মুখরিত হবে চারিদিক। তাদের মুক্তির উৎসব, প্রাচীন অভিশাপ হতে মুক্তির আনন্দ আজ। সবাইকে বিদায় জানিয়ে গাড়িটা স্টার্ট দেয় রুদ্রাণী। গ্রামের সকলে বিদায় জানালো তাদের উদ্ধারকারীকে। যত গাড়িটা এগোলো তত রুদ্রাণীর কানে আসা মাদলের শব্দ হালকা হয়ে আসছে। এমন সময় পলাশ বন পেরিয়ে লুকিং গ্লাস দিয়ে পেছনে তাকাতে দেখল সেই বনের দিকে, এবং ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। পলাশ গাছের আড়ালে দাঁড়িয়ে মিষ্টি হেসে হাত নাড়িয়ে তাকে বিদায় জানাচ্ছে সেই আদিবাসী বালকটি। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।